तू बताए ना मैं कहूँ जो तेरे मेरे। Okay. Hello everyone. Welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. So আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ধারকত্ব ও ধারক। তো আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি ইলেকট্রোস্ট্যাটিক্সের এবং তার উপরে অনেক নিউমেরিক্যাল প্রবলেমসও করেছি আমরা। তো আজকে আমাদের যেটা মেইন টপিক সেটা হলো আমাদের ধারকত্ব এবং ধারক। এটা হলো আমাদের আজকে মেইন চ্যাপ্টার। তো এটা সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। তো আজকে যেহেতু একটা ইন্ট্রোডাকশন ক্লাস, তার জন্য মোটামুটি আজকে একটা ইন্ট্রোডাকশনের উপর দিয়ে যাবে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটুখানি রিক্যাপিচুলেট করে নিতে চাই লাস্ট চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি কি পড়িনি। তো লাস্ট চ্যাপ্টারে আমরা যেগুলো পড়লাম তার মধ্যে যেগুলো ছিল সেটা হলো, প্রথমে আমরা পড়লাম কুলম্বস ল। সেই কুলম্বস ল থেকে আমরা যে সমস্ত জিনিসপত্র পড়লাম সেটা হচ্ছে ভেক্টর ফর্ম। কুলম্বসের লয়ে যে ফোর্সটা ছিল, যে ফোর্সটা দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করে, সেই দুটো ফোর্সের সেই ফোর্সটার ভেক্টর ফর্ম দেখলাম আমরা। তার পাশাপাশি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এন্ড পোটেনশিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি, এই জিনিসটা দেখলাম আমরা। এবং তারপর আমরা যেটা দেখতে পেলাম তৈরি হলো সেটা হলো বললাম আমরা তার আগে তারপরেই মোটামুটি আমরা দেখলাম যে বিভিন্ন রকমের চার্জ ডিস্ট্রিবিউশন, মানে যদি আমরা জেনারেলি যে কোনো চার্জকে পয়েন্ট চার্জ ধরে চার্জ করি, তো সেই চার্জটা যদি কন্টিনিউয়াস চার্জ হয় বা নিরবিচ্ছিন্ন আধান হয়, তাহলে পরে সেই নিরবিচ্ছিন্ন আধানের জন্য সেই নিরবিচ্ছিন্ন আধান অপর কোনো আধানের উপরে কী পরিমাণ বল প্রয়োগ করবে সেটাও আমরা আমাদের চ্যাপ্টারে দেখলাম। তার পাশাপাশি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, দ্যাট ইজ phi equals to E into A বা EDS বলা যায়। এবং সেই ফ্লাক্স থেকে আমরা সেখান থেকে শিখলাম ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা কি, সেই সলিড অ্যাঙ্গেল সম্বন্ধে কনসেপশন হলো। তারপর আমরা পড়লাম হচ্ছে গাউস থিওরেম বা গসের উপপাদ্য। তার আগে একটা জিনিস পড়া হচ্ছিল তড়িৎ বলরেখা ধর্ম, এই সমস্ত জিনিসপত্র পড়লাম। গাউস থিওরেম, এটি ফ্লাক্সের পরে গাউস থিওরেম অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ডাইপোল এবং ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশন এবং তার জন্য বিভিন্ন ধরনের কেস, এরকম আমরা একটা চ্যাপ্টারটা পড়লাম এবং বেশ মিলে অনেকটা বড় চ্যাপ্টার ছিল। তবে তোমাদের আমি এই চ্যাপ্টারে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বিভব যে পার্টটা ছিল সেই বিভব পার্টটা সম্বন্ধে আমি আলাদা করে দেখাইনি। বিভবের উপরে কিছু অ্যাপ্লিকেশন ছিল, তার উপর দ্বিমেরু কর্তৃক কৃতকার্য, এই জিনিসগুলো দেখা হয়েছিল। দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, এই জিনিসগুলো ক্যালকুলেশন করলাম। কিন্তু বিভবের ক্ষেত্রে আলাদা করে আমি কোনো অ্যাপ্লিকেশন দেখাইনি, বিকজ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা যে বিভব অ্যাপ্লিকেশন মিনস এই দ্বিমেরুর যে ব্যাপারটা ছিল, সেই দ্বিমেরুর ক্ষেত্রে যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেশন করেছিলাম দ্বিমেরুর ক্ষেত্রে, তেমনি বিভবের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এই দ্বিমেরুর ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করেছিলাম, যাই হোক সরি নট ফোর্স, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করেছিলাম। তেমনি দ্বিমেরুর ক্ষেত্রেও কিন্তু পোটেনশিয়াল বার করা হয়। তো ইটস টু ইজি, একই ঘটনা, যে জিনিসটা আছে দ্যাট ইজ সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পরে আমি পোটেনশিয়াল পেয়ে যাবো, বিকজ E equals to minus grad B or B equals to minus integration E dr, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে ইন্টিগ্রেট করলে পরেই আমরা কিন্তু পোটেনশিয়াল ব্যাপারটা পেয়ে যাচ্ছি। তারপরে প্রত্যেকটা মুহূর্তে নিচে যে স্কোয়ার টার্মগুলো আছে সেই স্কোয়ার টার্মগুলো থাকবে না, সেগুলো কিন্তু নর্মাল টার্ম। মানে সাপোজ যদি আর স্কোয়ার থাকে নিচে ফর এক্সাম্পল, তাহলে সেই আর স্কোয়ারটা আর হয়ে যাবে ইন্টিগ্রেট করার পর, এবং সামনে একটা মাইনাস সাইন হবে এবং অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, সেটার ব্যাপারগুলো আসবে। তো এই ধরনের যে বিষয়গুলো আমি আলাদা করে দেখাইনি, তো সেটা তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক সে পাঠ্যপুস্তককে করে নেবে। এবং তার পাশাপাশি আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সেই চ্যাপ্টারের বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেমস, দুটো প্রবলেমসের ছিল, একটাতে একটু সোজা মাঝারি লেভেলের এবং আরেকটা একটু হাই লেভেলের অঙ্ক ছিল, এবং সেই দুটো প্রবলেম যদি তোমাদের করে দেওয়া হয়েছে। এবং আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবং সাথে সাথে বলে দিই, এইটুকু প্রবলেম করে তো হবে না, কারণ ভিডিওর মধ্যে তো সমস্ত প্রবলেম পাওয়া যায় না। মোটেটুকু যতটুকুনি প্রবলেম হয়েছিল সবগুলো একরকম টাইপের। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বই প্রথম উদাহরণ এবং তারপর এক্সারসাইজ, এই অঙ্কগুলো করে ফেলবে। এবং তারপর তোমরা যে তোমাদের কাছে যে জয়েন্ট এন্ট্রান্সের বইগুলো আছে, ছাত্রাস ওয়েবজি বা আমাদের নিট, এই ধরনের যে পরীক্ষাগুলো, এই ধরনের পরীক্ষা সংক্রান্ত যে বইগুলো সেগুলো করতে পারো, কিংবা সিবিএসসি স্ট্যান্ডার্ডের বই করতে পারো। ওকে, এই ধরনের বিভিন্ন রকমের তোমরা বই করতেই পারো। এনসিইআরটি বই করতে পারো, এনসিইআরটি
এই ধরনের বই পড়তে পারো, তো সেখান থেকে তোমরা অনেক ধরনের প্রবলেম করতে পারো। আর আমি কিছু লাস্ট যে প্রবলেম সেটা ছিল তার মধ্যে কিছু সিবিএসসি বোর্ড স্ট্যান্ডার্ডের কিছু অঙ্ক ছিল, তো তোমরা সেখান থেকে করতেই পারো আলাদা আলাদা। Now let us come to the new topic and new chapter, that is capacitor and capacitance. তো সেই ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্স বা ধারক ও ধারকত্ব সম্পর্কে আমরা এখন আমাদের যে নতুন পড়াশোনা বা নতুন আলোচনা সেটা আমরা শুরু করব। সো লেটস স্টার্ট। ওকে, তাহলে আমরা এখানে একটা বোর্ডে কিছু লিখতে পেয়েছি, দেখো ধারকত্ব ও তার মূল নীতি। তো সেটা নিয়ে প্রথমে একটু বলি। ওহমের সূত্রে যেরকম আমরা রোধে কনসেপশন পেয়েছিলাম ওহমের সূত্র থেকে, যে বি প্রপোর্শনাল আই এরকম একটা ব্যাপার পেয়েছিলাম, সেখানে আমরা রোধকে পেয়েছিলাম। তেমনই ধারকত্ব সম্বন্ধে বুঝতে গেলে পরে আমাদের প্রথমে ধারকত্বের মূলনীতিটা জানতে হবে। তো মূলনীতিতে বলেছে কোন নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সর্বদা আধানের সমানুপাতিক হয়। একটা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে কি হয়, যে বিভবটা থাকে, যে পরিবাহীর যে বিভব থাকে, সেই বিভবটা অলওয়েজ আধানের সমানুপাতিক হয়ে থাকে। মানে যতটা পরিমাণ আধান থাকবে তার মধ্যে বিভব ততটা পরিমাণ স্টোর হয়ে থাকবে, যতটা পরিমাণ আধান বা চার্জ স্টোর হয়ে থাকবে তার বিভবটা ততটা বাড়বে। তার মানে কোনো পরিবাহীর আধান যদি কিউ হয় এবং কোনো পরিবাহীর বিভব যদি ভি হয়, তা আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু ভি। এখন এই প্রপোর্শনাল সাইনকে উঠিয়ে আমরা একটা যদি কনস্ট্যান্ট জানি, লেট দিস কনস্ট্যান্ট বি সি, তাহলে সিবি দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু সিবি, যেখানে সি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেখানে সি হলো একটি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। সি হলো একটি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। ওকে, এই যে ধ্রুব সংখ্যা, এই যে সি, দ্যাট মিন্স হোয়াট উই গেট সি দ্যাটস ইকুয়ালস টু কিউ বাই ভি। দ্যাট মিন্স এটা হচ্ছে চার্জ আর ভোল্টেজের রেশিও। এই চার্জ আর ভোল্টেজের যে রেশিও, এই জিনিসটাকেই বলা হয়ে থাকে ক্যাপাসিট্যান্স। এই ফিজিক্যাল কোয়ান্টিটিকেই বলা হয়ে থাকে ক্যাপাসিট্যান্স, বা আমরা বাংলায় বলে থাকি এটাকে ধারকত্ব, বা এটাকে আমরা বাংলায় বলে থাকি ধারকত্ব। ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বলা হয়, পরিবাহী ধারকত্ব বলা হয় এই ধ্রুব সংখ্যাটি। এখন যদি সাপোজ যদি ভি ইকুয়াল টু 1 হয়, মানে কোনো পরিবাহীর যদি বিভবটা এক হয়, একক, যদি কোনো পরিবাহীর বিভবটা যদি একক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, সি ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে আমরা ধারকের একটা সংজ্ঞা ডিজাইন করতে পারি, সেটা যেরকম যে কোনো পরিবাহীর বিভব আমরা যদি এক একক বৃদ্ধি করি, এটা আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর বিভব যদি আমরা এক, কারণ আমরা তো কখনো বিভব তো কোনো পরিবাহীর ক্ষেত্রে হয় না, পরিবাহীর ক্ষেত্রে যেটা হয় সেটা বিভব পার্থক্য, তাই তো। তো সেক্ষেত্রে আমরা কোনো পরিবাহীর বিভব, এখানে ভি ইকুয়ালস টু 1 মানে হচ্ছে বিভব পার্থক্যটা 1 এবং 12। সাপোজ ইনিশিয়ালি কোনো পরিবাহীর বিভব যদি 0 থাকে এবং আমি যদি 1 ইউনিট বাড়াই, তাহলে পরে বিভব পার্থক্য হচ্ছে 1 - 0 ইজ 1। তাহলে কোনো পরিবাহীর বিভব যদি 1 একক বাড়ানো হয়, তাহলে পরিবাহীটির মধ্যে যতটা পরিমাণে আধান সঞ্চিত থাকে, কোনো পরিবাহীর বিভব যদি 1 একক বাড়ানো হয়, তাহলে কোনো পরিবাহীর মধ্যে যতটা পরিমাণ আধান সঞ্চিত থাকে এবং যে আধান সঞ্চিত থাকার জন্য পরিবাহীটির মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তাকেই বলা হয় থাকে ধারকত্ব। আবার বলছি, কোনো পরিবাহীর একক, কোনো পরিবাহীর বিভব 1 একক বৃদ্ধি পাওয়ার ফলে পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ আধান সরবরাহ করা হয়, বা যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহীর মধ্যে থাকে এবং যে পরিমাণ তড়িৎ আধান থাকার জন্য ও তড়িৎ পরিবাহিত করতে পারে, তাকেই বলা হয় থাকে পরিবাহীটির ধারকত্ব। তাহলে এটাই হচ্ছে ধারকত্বের অ্যাকচুয়াল ডেফিনিশন। দেখে নাও। ওকে, নাও ইউনিট অফ ক্যাপাসিট্যান্স বা ধারকত্বের একক। সিজিএস এবং এসআই পদ্ধতিতে ধারকত্বের একক আমরা জানি, সবসময় এসআই পদ্ধতি নিয়ে কাজ করি। তো এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হয়ে থাকে ফ্যারাড, আর সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হয়ে থাকে স্ট্যাট ফ্যারাড। এসআই পদ্ধতিতে ফ্যারাড আর সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হয়ে থাকে স্ট্যাট ফ্যারাড। বাট আমরা ইউজুয়ালি আমরা যেখানে কাজ করি সেটা হচ্ছে ফ্যারাড নিয়ে কাজ করি। নাও দ্য ডেফিনেশন অফ ফ্যারাড। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্যারাড? আমরা ফ্যারাডের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা জানতে চাচ্ছি। তাহলে ফ্যারাডের ডেফিনেশনটা কিরকম হবে? আমরা যদি একটুখানি ক্যাপাসিট্যান্স এর ডেফিনেশনটা দেখি, যদি C ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে C ইকুয়ালস টু হোয়াট, কিউ বাই ভি। এবার সিজিএস এসআই পদ্ধতিতে চার্জের ইউনিট হয়ে থাকে আমার কুলম্ব,
that is 1 coulomb. আর potential বা potential difference unit হয়ে থাকে volt, that is 1 volt, that is 1 coulomb per volt, 1 coulomb per volt. So this is a coulomb per volt কে বলা হয়, এই coulomb per volt কে বলা হয় farad, that is 1 farad. এই coulomb per volt কে আমরা বলতে কি farad বলা হয়, that is 1 farad বা শুধু farad বলতে পারি, আমি 1 হিসেবে বললাম তার জন্য। তার মানে 1 কুলম্ব তড়িৎ 1 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট যদি কোনো পরিবাহী এবং এরকম বলা যায় যে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান দেওয়ার ফলে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান দেওয়ার ফলে যদি কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, আবার বলছি 1 কুলম্ব পরিমাণ তড়িৎ দেওয়ার ফলে তড়িৎ আধান দেওয়ার ফলে যদি কোনো পরিবাহীর বিভবটা 1 ভোল্ট বৃদ্ধি পায়, তখন পরিবাহীর যে ধারকত্ব সেটাকে আমরা বলে থাকি 1 ফ্যারাড বলা হয়। কোন সেই পরিবাহী ধারকত্বটিকে বলা হয় 1 ফ্যারাড। এছাড়াও ফ্যারাড ছাড়াও আরো অনেক ধরনের ইউনিট হয় যেটা আমাদের কাজে লাগে, বিশেষ করে ইলেকট্রনিক্স যে এক্সপেরিমেন্ট থাকে সেই সমস্ত ইলেকট্রনিক এক্সপেরিমেন্টে ফ্যারাড ছাড়াও আরো অনেক ধরনের ইউনিটের প্রয়োজনীয়তা আছে। সাচ অ্যাজ কিরকম আমি বলে দিই, সাচ অ্যাজ মাইক্রোফ্যারাড or ন্যানোফ্যারাড or পিকোফ্যারাড, এই ধরনের কিছু আছে। এবং তার সাথে কিছু সম্পর্ক আছে, 1 মাইক্রোফ্যারাড, 1 ন্যানোফ্যারাড, 1 পিকোফ্যারাড, এই সাথে ফ্যারাডের কিছু সম্পর্ক আছে। 1 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু, সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, 10 to the power -6 ফ্যারাড। 1 ন্যানোফ্যারাড ইকুয়ালস টু 10 to the power -9 ফ্যারাড। 1 পিকোফ্যারাড ইকুয়ালস টু 10 to the power -15 ফ্যারাড। এরকম কিছু রিলেশনশিপ এখানে পাওয়া যায়, যে রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে যখন আমরা অল্টারনেটিং কারেন্ট করবো, অল্টারনেটিং কারেন্ট এবং চ্যাপ্টার ম্যাগনেটিজমে, সেখানে এই যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছ, স্পেশালি মাইক্রোফ্যারাড যেটা এবং মিলিফ্যারাড কাজে লাগে, মিলিফ্যারাড মাইক্রোফ্যারাড বেশি কাজে লাগে, সেইখান থেকে মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে যেতে আমার এই যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু খুব রকম ভালো রকমভাবে হেল্প করে। তো এগুলোকে একটু ভালো করে মাথায় রাখতে হবে তোমাদের অবশ্যই। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের রিলেশন, মাইক্রোফ্যারাড টু ফ্যারাড, ন্যানোফ্যারাড টু ফ্যারাড এন্ড পিকোফ্যারাড টু ফ্যারাড। এন্ড ইউনিট অফ ফ্যারাড ইজ দুটো, একটা হচ্ছে ইউনিট অফ ক্যাপাসিট্যান্স দুটো, একটা এসআইটা হচ্ছে ফ্যারাড আর সিজিএস হয়ে থাকে স্ট্যাক ফ্যারাড। আমরা ফ্যারাডকে নিয়ে ইউজ করি মেইনলি। ওই কথা সঙ্গে বলে রাখা ভালো, এই যে স্ট্যাক ফ্যারাড, যে এই স্ট্যাক ফ্যারাডকে আমরা ইএসইউ বলতে পারি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। যেরকম চার্জের ক্ষেত্রে বলা হয় সেরকম এখানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে বলা চলে। আমি বলতে ভুলে গেছিলাম, এখন বললাম, দ্যাট ইজ তার জন্য সরি। তো এই স্ট্যাক ফ্যারাডকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ বলা হয়। নাও আমাদের যে টাস্কটা সেটা হচ্ছে রিলেশন বিটুইন ফ্যারাড এন্ড ইএসইউ। এই ফ্যারাড এবং ইএসইউ এর মধ্যে আমাদের একটা সম্পর্ককে স্থাপন করতে হবে। তো শুরু করা যাক, দেখা যাক কিরকম। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমরা জানি কিউ ইকুয়াল টু সি বাই ভি। ওকে, আমরা জানি কিউ ইকুয়াল টু সি বাই ভি। নাও 1 কুলম্ব আর ইএসইউ এর মধ্যে, মানে চার্জের যে ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তার মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10 to the power 9 ইএসইউ। এটা আমরা জানি, 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10 to the power 9 ইএসইউ। এবং পাশাপাশি আরেকটা যেটা জানা হয় সেটা হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট যেটা হয়, বা 1 স্ট্যাট ভোল্ট যেটা বলা হয় থাকে, সেটা হচ্ছে, বা 1 ভোল্ট বলি, স্ট্যাট ভোল্ট বলা থেকে 1 ভোল্ট বলা যায়। 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। এটা আমরা জানি, তাই তো? তাহলে সেক্ষেত্রে সি এর জায়গায়, সি মানে হচ্ছে কিউ বাই ভি, সেটা যদি বসানো হয়, এবার কিউটা হচ্ছে, এবার কিউ এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 1 কুলম্ব, আর এখানে ভি এর জায়গায় লিখলাম আমরা 1 ভোল্ট। দেন হোয়াট ইজ 1 কুলম্ব? 3 × 10 to the power 9 ESQ by what is the value of 1 volt? 1/300 stat volt. 1/300 stat volt. So this is 1 coulomb equals to. So 1 coulomb, that's equals to 3 × 10 to the power 9 × 300 ESU per stat volt. ESU per stat volt. So 1 coulomb, that's equals to, মানে 1/300 is 300 টু করে গেল। So 1 coulomb equals to 9 × 10 to the power 11. খুব ইজি ক্যালকুলেশন। এবারে ESU per stat volt তো আমরা বলতে পারি স্ট্যাট ফ্যারাড, অথবা শুধু ESU বলা যায়। Yes. So this is, sorry, not 1 farad, sorry. Coulomb, C এর ইউনিট হচ্ছে, sorry, not 1 coulomb, C এর ইউনিট হচ্ছে 1 farad. So 1 is, so
So 1f বা 1 farad equals to 9, এটা একটু ভুল লিখে দিয়েছিলাম, c এর ইউনিট হচ্ছে 1 farad, so 1 farad equals to q by c, আমরা এখানে শুধু আগে c লিখতে সরি, c equals to q by d, so এবার c টা হচ্ছে 1 farad, c টা 1 farad চয়েস করা হয়, তাহলে 1 by 1 volt, that is ভ্যালু বসানোর পরে, so 1 farad equals to 3 to 10 to the power like this, and this is ESC, that is 1 farad equals to 9 into 10 to the power 11 ESC. এটা হচ্ছে আমাদের ফ্যারাড এবং ESC এর মধ্যে একটা সম্পর্ক, দেখে নাও। ওকে, তো ওহমস ল চ্যাপ্টারে আমরা যেমন রোধ সম্বন্ধে জেনেছি, তেমনই তার পাশাপাশি আমরা রোধের অনন্যক সম্বন্ধে জেনেছি, যেখানে রোধের অনন্যককে বলা হয়ে থাকে আমাদের কন্ডাক্ট, রেজিস্ট্যান্সের অনন্যককে বলা হয় কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা, এবং রেজিস্ট্যান্সের ইউনিট দ্যাট মিনস কন্ডাক্ট্যান্স আমরা y দিয়ে এক্সপ্রেস করি, এবং y ইকুয়ালস টু 1/r, এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম এই যে কন্ডাক্ট্যান্সে থাকে, এই কন্ডাক্ট্যান্সের যে ইউনিটটা থাকে সেটাও নাকি রোধের যে ইউনিট তার অনন্যক বা রেসিপ্রোকাল হয়ে থাকে। তো রোধের ইউনিট হয়ে থাকে ওহম, তাহলে কন্ডাক্ট্যান্স ইউনিট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ওহম ইনভার্স, কিংবা বলা হয় যেটা মো, MHO মো বলা হয়ে থাকে। ঠিক তেমনই এই যে ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্সের অনন্যক পাওয়া হয়। এক কথায় ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব মানে হচ্ছে চার্জ স্টোর করার ক্ষমতা। কোনো পরিবাহী কতটা পরিমাণে চার্জ স্টোর করতে পারবে, একটা সার্টেন বিভব প্রভেদ বৃদ্ধির জন্য কোনো পরিবাহী কতটা পরিমাণ চার্জ স্টোর করতে পারবে, এটাই হচ্ছে তার ক্যাপাসিট্যান্স। এবার যার চার্জ স্টোরিং পাওয়ার যত বেশি, যে পরিবাহীর চার্জ স্টোরিং পাওয়ার যত বেশি, সেই পরিবাহীর কি হয়, আমাদের ক্যাপাসিট্যান্সটা তত বেশি থাকে। এবার যার চার্জ স্টোরিং পাওয়ার কম, তার ক্যাপাসিট্যান্সটা কম। এবারে এই যে ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্সের যে অনন্যকটা, সেই অনন্যককে আমরা বলে থাকি এখানে ইলাস্ট্যান্স বলা হয়। তো বলেছি পরিবাহী ধারকত্বের যে অনন্যক তাকে বলা হয় ইলাস্ট্যান্স, যেখানে ইলাস্ট্যান্স S equals to 1/c, যেখানে ইলাস্ট্যান্স S equals to কি হয়, ইলাস্ট্যান্স S equals to হয়ে থাকে that is 1/c। ফর এক্সাম্পল যেমন আমরা, এবং সেক্ষেত্রে তাহলে ইলাস্ট্যান্সের যে ইউনিটটা হবে, দ্যাট ইজ ইউনিট যেটা পাবো, ইউনিট অফ ইলাস্ট্যান্স, ইউনিট অফ ইলাস্ট্যান্স যেটা হবে সেটা কি হবে, ইউনিট অফ ইলাস্ট্যান্স হবে 1/farad, 1/farad, that's equals to what, that's equals to farad inverse, 1/farad, that's equals to farad inverse। এই farad inverse টাই হচ্ছে আমাদের কি, ইউনিট অফ ইলাস্ট্যান্স বা ইলাস্ট্যান্সের ইউনিট। যাই হোক, সো এটা দেখে নাও। এবার আজকের মতো আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারে, আজকের মতো এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে গোলীয় পরিবাহী ধারকত্ব। আমরা একটা পরিবাহী নিব, সেটা হচ্ছে গোলকীয় পরিবাহী বা গোলীয় পরিবাহী। সেই গোলীয় পরিবাহী আমরা কি বার করবো, সেই গোলীয় পরিবাহী আমরা ধারকত্বের মান বার করব। তো আমরা মনে করলাম, ধরি কোন একটি গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, কোন একটি গোলক আছে, সেই গোলকের ব্যাসার্ধটা আমরা মনে করলাম হচ্ছে r, ওকে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে এবং 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 কিউ সেটা হচ্ছে গোলকটি যে আধানে আহিত সেই আধান, দ্যাট মিনস গোলকের আধান, গোলকটি যে আধানে আহিত তার আধানটা হচ্ছে আমার কিউ। তাহলে এখন গোলকের পৃষ্ঠস্থ বিভব, গোলকের পৃষ্ঠস্থ বিভব যদি V হয়, সো V ইকুয়ালস টু হোয়াট, সো V ইকুয়ালস টু গোলকের পৃষ্ঠস্থ বিভব V ইকুয়ালস টু আমরা যেটা পাই সেটা হচ্ছে Q বাই কমন অনুযায়ী আমরা এই বিভবটা পাবো Q বাই 4 পাই এপসাইলন নট r। মানে যদি কোনো গোলকের পৃষ্ঠে আমরা যদি কোনো একটা পয়েন্ট রাখি, ইনফিনিটি থেকে গোলকের পৃষ্ঠের মধ্যে যদি আমরা কোনো পয়েন্টকে নিয়ে আসি, তাহলে সেই যে বিভবটা হবে, এবং উই নো দ্যাট ইনফিনিটি থেকে আমরা যে ওয়ার্কডানটা করি ওই পয়েন্টটা আনতে, সেটাই হচ্ছে আমাদের বিভব। তাহলে গোলকের পৃষ্ঠস্থ বিভব অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, যেটা আমরা অলরেডি আগে চ্যাপ্টারে পড়ে এসেছি, সেটা হচ্ছে Q বাই 4 পাই এপসাইলন নট r। দ্যাট ইজ this is B. So now we know, so the capacitance
So the capacitance C, that's equals to Q by V, that's equals to Q by 4 pi epsilon naught R. That means এই 4 pi epsilon r টার উপরে যায় তাহলে কি হচ্ছে Q into 4 pi epsilon naught R by Q. This C. So Q cancel. So C is what? C is 4 pi epsilon naught R. তাহলে C এর ভ্যালু আমাদের কত দাঁড়াচ্ছে? C এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 4 pi epsilon naught R, and obviously in farad. Now obviously it is in farad. This 4 pi epsilon naught R. তাহলে এটাই হলো আমাদের গোলীয় পরিবাহীর যে ধারকত্ব, সেই ধারকত্বের ক্যালকুলেশন। তো দেখে নাও একটু। ওকে, সো আজকে আমরা আমাদের যে এই চ্যাপ্টারটা কেবল শুরু করলাম। তো এটা খুব একটা বিশাল চ্যাপ্টার নয়, যেটা আগে চ্যাপ্টারটা ছিল, খুব একটা বড় চ্যাপ্টার নয়, এটা মাঝারি লেভেলের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করলাম, এই অবধি গেলাম। এরপরও আরে মোটামুটি এই চ্যাপ্টারের উপরে আরও 3টে বা 4টে ক্লিপিংস হবে, তার মধ্যে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে থিওরিটিক্যালি। এবং তারপর নিউমেরিক্যালসের জন্য আরও হয়তো 2টো আমি এক্সট্রা ক্লিপিংস করতে পারি, বা একটা ভিডিওর মধ্যেই আমি সমস্ত নিউমেরিক্যাল দেখিয়ে দিতে পারি, এই চ্যাপ্টারে যত নিউমেরিক্যালস আছে। তো এটা একটু থিওরি বেস চ্যাপ্টার, এখান থেকে থিওরি অনেক রকম আসে, অনেক কিছু আসে এখান থেকে। তো সেটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, দেখতে হবে। এবং এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরেই, ইলেকট্রোস্ট্যাটিক শেষ হয়ে গেলে পরেই আমার বাকি থাকবে আর ইলেকট্রোম্যাগনেটিজম আর অপটিক্স। তো এরপরে আমি নেক্সট ইলেকট্রোম্যাগনেটিজমে ঢুকবো, দিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং তারপরে অপটিক্স রইলই বাকি, সেটা করানো হবে। তো যাই হোক, এবং তার তো তোমরা জানি, তোমাদের বলেওছি আমি যে আমি 11-এর ভিডিও শুরু করে দিয়েছি, বাট এখনও আমি আনলিস্টেড অবস্থা আছে। আমি আর কিছুদিন পরে আমি সেটাকে পাবলিক করব। আর অলরেডি 155 সাবস্ক্রাইবার্স এখন আমার, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিউএনএ অ্যারেঞ্জ করবো, তোমরা এখনও যেহেতু কোনো প্রশ্ন করনি, তার জন্য আমি কিউএনএ অ্যারেঞ্জ করতে পারছি না। সো হারি আপ, তাড়াতাড়ি কোশ্চেন করো, যত তাড়াতাড়ি প্রশ্ন করবে তোমরা, তত তাড়াতাড়ি কিউএনএটা আমি অ্যারেঞ্জ করতে পারবো। আর তো যাই হোক, তো এই যে চ্যাপ্টারটা পড়ানো হলো তোমাদেরকে, দেখানো হলো, যে টপিকটা নিয়ে আলোচনা করা হলো, সেটা খুব ভালো করে বাড়িতে পড়বে, দেখবে। এবং এখানে বইটা অবশ্যই স্টাডি করবে, ভালো করে দেখতে হবে বইটা ভালোভাবে, টেক্সট বইটা পড়তে হবে। শুধুমাত্র যেটুকু পড়া সেটুকু পড়তে হবে না, টেক্সট বইটা পড়তে হবে। তোমার এই নোটটা যেটা হচ্ছে সেটা বোর্ডের থেকে খাতা তুলে নাও, তোলার পরে টেক্সট বইটা দেখো, তারপরে টেক্সট বই ধরে ধরে পড়ো, তাহলেই হবে। সো আজ যেটুকুনি থাকলো, আবার আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে। সো স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড বাই।